यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। কৌরব ও পাণ্ডবদের মধ্যে শত্রুতার বীজ বপন হয়ে গিয়েছিল আগেই। সেই বীজ থেকে শত্রুতার চারা গাছ মাথা তুলে দাঁড়াবার আগেই প্রয়োজন হয়ে পড়েছিল তাকে সমূলে উৎপাটিত করা। আর তাই দ্রোণাচার্যের মতো একজন শিক্ষকের অধীনে তাদের শিক্ষা লাভের ব্যবস্থা করতে পেরে আমি হয়তো কিছুটা হতে পেরেছিলাম নিশ্চিন্ত। কিন্তু না, গুরুকুলেও তো প্রকট হয়ে উঠেছিল কৌরব পাণ্ডব ভাইদের মধ্যে এক চরম প্রতিদ্বন্দ্বিতা। সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়েই ঠিকরে বের হচ্ছিল কুৎসিত শত্রুতার অগ্নি স্ফুলিঙ্গ। সেই স্ফুলিঙ্গেই কি পুড়ে ছাই হয়ে যাবে আমার এই স্বাদের হস্তিনাপুর? না 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 না, সেদিন আমি এতটা ভাবতে পারিনি। এখন বোধ করি ভাবতে পারলে হয়তো ভালো হতো। অস্ত্র হাতে পরস্পরের প্রতি শারীরিক ভাষা সেদিন আমাকে শঙ্কিত করলেও এতটা ভাবতে সাহায্য করেনি। নাকি সময় আমাকে ভাবতে দেয়নি? কিন্তু আজ এতদিন পর আমি বুঝতে পেরেছি, তাদের মধ্যে শত্রুতার বীজ বপন করে শত্রুতার বাগানকে সযত্নে লালিত পালিত করে চারা গাছ থেকে শত্রুতার মহিরুহে পরিণত করবার জন্যে যে সকলের অগোচরে কাজ করে যাচ্ছিল একজন মালী, সে ছিল শকুনি। পুত্র অশ্বত্থামা, আজ আমি তোমায় একটি বিশেষ জিনিস প্রদান করব। কি জিনিস বাবা? তার আগে তোমায় কয়েকটা কথা বলি। আমার অন্তর্যামী জানেন আমি আমার প্রতিটি শিষ্যকে সমান নিষ্ঠার সাথে অস্ত্র শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কিন্তু মানুষ তার প্রতিটি শিষ্য তার নিজস্ব গ্রহণ ক্ষমতা অনুযায়ী সেই শিক্ষায় পারদর্শিতা লাভ করে। কিন্তু এসবের পরেও একটা কথা থেকেই যায়। কি কথা বাবা? তুমি আমার শিষ্য হলেও তুমি আমার পুত্র, আর পিতা হিসেবে আমার উচিত আমার ব্যক্তিগত সঞ্চয় তোমায় উত্তরাধিকার সূত্রে প্রদান করা। কিন্তু তুমি তো জানোই যে ব্যক্তিগত সম্পত্তি বলতে আমার জাগতিক কিছুই নেই। আছে শুধু যুদ্ধ কৌশল, মেধা ও অস্ত্রজ্ঞান। তাই আমার ইচ্ছে কিছু বিশেষ জ্ঞান আমি শুধু তোমাকেই দান করব। আমি মাথা পেতে আপনার দান গ্রহণ করব বাবা। কিন্তু পুত্র, সবার সাথে তুমি যখন অস্ত্র শিক্ষা করো তখন আমার কাছে তুমিও একজন শিষ্যই। আর গুরু হিসেবে জ্ঞান বিতরণের ক্ষেত্রে আমি তো আমার শিষ্যদের মধ্যে ভেদাভেদ করতে পারি না। তবে উপায়? উপায় আমি একটি বের করেছি, কিন্তু তার জন্য তোমাকেও যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। আপনি আদেশ করুন বাবা। প্রত্যেক দিন সকালে অস্ত্র শিক্ষা শুরুর আগে তোমরা তো একটা করে কলসি হাতে নদীতে যাও আহ্নিকের জল আনতে। হ্যাঁ বাবা। কাল থেকে আমি তোমাকে বাদে বাকি সকলকেই কমণ্ডলু দেব জল ভরে আনতে, যাতে তাদের জল ভরতে অনেকটা সময় ব্যয় হয়। আর তোমার জন্য রইল এটা। এটি কি বাবা? এর নাম হলো বরুণাস্ত্র। এটি প্রয়োগ করে মাটি বা আকাশ থেকে জল আনা যায়। কাল সকালে যখন সবাই নদীতে জল ভরতে যাবে, তুমি অস্ত্র প্রয়োগ করে নিজের কলসি জলপূর্ণ করে ফেলবে। আর বাকিরা ফেরার আগের সময়টুকুতে আমি রোজ তোমায় বিশেষ শিক্ষা প্রদান করব। আমি প্রস্তুত বাবা। আজ থেকে সবাই এই নতুন কমণ্ডলুতে করে আহ্নিকের জল তুলে আনবে নদী থেকে। যথাজ্ঞা গুরুদেব। আমার এগোনোটা ঠিক হবে না। আমি বরং এখানে একটু অপেক্ষা করি, আর সবাই চলে যাওয়ার পর আমি বরুণাস্ত্র প্রয়োগ করে কলসিতে জল ভরে নেব। অশ্বত্থামা দাদা, দাঁড়িয়ে আছো যে? জল ভরতে যাবে না?
আমার পায়ে একটু ব্যথা হয়েছে ভীম। তোমরা যাও, আমি আস্তে আস্তে যাচ্ছি। আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? না না, তার কোনো প্রয়োজন নেই ভীম। ঠিক আছে। দেখি তো কে সবার আগে নদীর ঘাটে পৌঁছাতে পারে। তুমি ঠিক আছো ভীম দাদা? ঠিক আছে রে ভাই, দৌড়ে একটু হাঁপিয়ে গেছি শুনু। আচ্ছা, অশ্বত্থামা দাদা কোথায় বলো তো? অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। আগেই পৌঁছে গেল নাকি? না না, আমার সাথে কথা হয়েছে তো। ওর পায়ে একটু ব্যথা হয়েছে, তাই আস্তে আস্তে আসবে বললো। আমি সাহায্য করতে চাইলাম, বললো ও নাকি একাই চলে আসতে পারবে। আরে ওর তো আসারই প্রয়োজন ছিল না ভীম দাদা। আমরা কেউ একটা ওর কলসিতে জল ভরে আনলেই তো হতো। ইস, এটা তো আমার মাথায় আসেনি। ঠিক আছে ঠিক আছে, তোমরা এগোও, আমি ওর কলসি নিয়ে আসছি। আচ্ছা তাহলে তাই কর। অশ্বত্থামা দাদা না? ওর তো পায়ে ব্যথা। তাহলে ও এই খোলা প্রান্তরে তীর ধনুক নিয়ে কি করছে? সবাই মনে হচ্ছে নদীর ঘাটে চলে গেছে। এটাই সঠিক সময়। এর বেশি দেরি হলে অস্ত্র শিক্ষার সময় পাওয়া যাবে না। না, আর একটু কাছে গিয়ে দেখি তো। এই আমি কি দেখছি? এ কি সত্যি? এ কেমন করে সম্ভব? অশ্বত্থামা দাদাকে গিয়ে জিজ্ঞাসা করি। না না, সেটা ঠিক হবে না। অশ্বত্থামা দাদা এই ঘটনাটিকে গোপন রাখার জন্যই আমাদের পায়ে ব্যথার অজুহাত দিয়েছেন। তবে কি গুরুদেবের কাছে জানতে চাইবো? না না, তার থেকে আমি বরং শব্দভেদী বাণের মতো নিজেই অনুশীলন করব। আমাকে পারতেই হবে। মাটি থেকে জল আমাকে বের করতেই হবে। পৌত্র অর্জুন, কি হয়েছে? প্রণাম পিতামহ। কল্যাণ হোক। সবাই তো বিশ্রাম কক্ষে চলে গেছে, তুমি এখনো এখানে কি করছো? আমার আজকের দিনের শিক্ষা যে এখনো সম্পূর্ণ হয়নি পিতামহ। বুঝতে পেরেছি। তা আজ তোমার শিক্ষার কোন অংশ অসম্পূর্ণ থেকে গেছে আমায় বলো। তীর নিক্ষেপ করে আমি মাটি থেকে জল বের করতে চাই পিতামহ, কিছুতেই পারছি না। তীর নিক্ষেপ করে মাটি থেকে জল বের করতে চাও? কিন্তু সে তো কোনো সাধারণ তীর দিয়ে সম্ভব নয় পৌত্র। তার জন্য যে বরুণাস্ত্রের প্রয়োজন। বরুণাস্ত্র? হ্যাঁ, বরুণাস্ত্র। কিন্তু তুমি এর প্রয়োগ কোথায় দেখলে? প্রতিদিন আমাদের অস্ত্র শিক্ষা আরম্ভ হওয়ার আগে গুরুদেব আমাদের নদী থেকে জল ভরে আনতে পাঠান। আজ গুরুপুত্র অশ্বত্থামাকে নদী তীরে অনুপস্থিত দেখে আমি তার খোঁজ করতে যাই এবং দেখি আর তারপর থেকেই তুমি অনুশীলনের মাধ্যমে মাটি থেকে জল বের করার চেষ্টা করে চলেছ। হ্যাঁ পিতামহ, আমি চাই না আমার অস্ত্র শিক্ষায় কোনো ঘাটতি থাক। তার জন্য যত পরিশ্রম করার প্রয়োজন হোক আমি করতে রাজি। অস্ত্র শিক্ষার প্রতি তোমার এই অনুরাগ, তোমার নিরলস প্রচেষ্টা আর দম্ভহীন মনোভাব আমায় মুগ্ধ করেছে। আমি তোমাকে এই বরুণাস্ত্র প্রদান করব পৌত্র। শুধু তাই নয়, এর প্রয়োগও শেখাবো। আপনি আমাকে বরুণাস্ত্র প্রদান করবেন পিতামহ? আপনার কাছে আছে এই অস্ত্র? দ্রোণাচার্য আর আমার উভয়েরই অস্ত্রগুরু হলেন পরশুরাম। উনি আমাদের দুজনকেই বরুণাস্ত্র প্রদান করেছিলেন। আজ আমি তোমাকে আমার সেই অস্ত্র প্রদান করব। এসো আমার সঙ্গে। এই হলো বরুণাস্ত্র। এবার আমি এর প্রয়োগ বিধি শেখাবো।
এবার একাগ্রচিত্তে ভূমিকে প্রণাম জানিয়ে মাটিতে নিক্ষেপ করো। এই অস্ত্রের একরকম প্রয়োগ তুমি শিখেছ পৌত্র। আজ আমি তোমাকে আরেক প্রকার প্রয়োগ শেখাবো। সকলে তবে আহ্নিকের জন্য জল ভরে নিয়ে এসো। সাবধানে যাতায়াত করবে, প্রতিযোগিতা করতে গিয়ে কোনো বিপদ ঘটিও না। গুরুদেব। অশ্বত্থামার দাদা, তোমার কি আজও পায়ে ব্যথা? তোমরা এগোও ভীম, আমি আসছি। তুমি চলো ভীম দাদা, অশ্বত্থামা দাদা ঠিক সময় মতো জল নিয়ে সবার আগে পৌঁছে যাবে। একটু অপেক্ষা করো অশ্বত্থামা দাদা, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরছি। অর্জুন চল। আমি হাঁপিয়ে গেছি ভীম দাদা, আমি এক্ষুনি আসছি। না না, আমি তোর সাথেই যাব। আরে ওই দেখো, সবাই প্রায় চলে গেল। দুর্যোধন দাদা তো বোধহয় জল আনায় আজ প্রথমই হয়ে যাবে। কি? তুই তাহলে আস্তে আস্তে আয়, আমি যাচ্ছি। আজ অনেকটা সময় পাওয়া যাবে, বাকিদের আসতে এখনো ঢের দেরি। অশ্বত্থামা দাদা, ও অশ্বত্থামা দাদা! এ কি অর্জুন, এ এত তাড়াতাড়ি ফিরল কি করে? নিশ্চয়ই জল না ভরেই ফিরে আসছে। চলো অশ্বত্থামা দাদা। কোথায় যাব? আর তুমি জল ভরতে যাওনি? এই তো ভরেছি, এবার চলো গুরুদেবের কাছে যাই। অশ্বত্থামা তো দেরি করছে কেন? ও জানে না এ সময় এক একটা মুহূর্ত কত দামি। সুযোগ পাওয়াটাই বড় কথা নয়, সময় মতো সেই সুযোগের সদ্ব্যবহার করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভেতরে প্রবেশ করতে পারি? ওই তো অশ্বত্থামা এসে গেছে। এসো এসো। অর্জুন, তুমি? হ্যাঁ গুরুদেব, আমি আর অশ্বত্থামা দাদা সবার আগে জল নিয়ে এসেছি। আমি তোমায় যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি পুত্র। তুমি তো অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারো দেখছি। আশীর্বাদ করুন গুরুদেব। তোমায় তো আমি আগেই আশীর্বাদ করেছি যে জগতে সকল জ্ঞান তুমি নিজ গুণে আদায় করে নেবে। আরো একবার তুমি আমার সে কথা প্রমাণ করে দিলে। আজ থেকে সবার জল নিয়ে ফেরত আসার আগে পর্যন্ত সময়টুকুতে তোমাদের আমি বিশেষ অস্ত্র শিক্ষা দেব,
যা আর 5 জন সাধারণ যোদ্ধার জন্য নয়। বিজয়ী হও। ধনুর্বাণের পরেই যুদ্ধক্ষেত্রে যে অস্ত্রের স্থান তা হল গদা। যুদ্ধক্ষেত্রে যে যোদ্ধা গদা চালনায় পারদর্শী হয় তাকে পদাতিক সৈন্যদের মধ্যে গুরু মানা হয়। তোমাদের মধ্যে থেকে যে কোনো দুজন দুজন করে এগিয়ে এসো। গুরুদেব, এরা দুই ভাই যদি সব অস্ত্রেই পারদর্শী হওয়ার জন্য সবার আগে এগিয়ে আসে, তবে তো আমাদের অস্ত্র শিক্ষা গ্রহণের জন্য গুরুগৃহে আসার কোনো প্রয়োজন নেই। আমি তাহলে আজই রাজপ্রাসাদে ফিরে যাব। ভাই দুর্যোধন, তুমি আচার্য দেবের সাথে এভাবে কথা বলো না, এটা ঠিক নয়। ঠিক আছে, আমি সরে দাঁড়াচ্ছি। তুমি আর ভীম দাদা আগে প্রশিক্ষণ নাও, তারপর না হয় আমি নেব। অনেক সময় অপচয় হয়েছে। এবার ভীম আর দুর্যোধন এইখান থেকে গদা দুটি নিয়ে ওইখানে গিয়ে পরস্পরের মুখোমুখি দাঁড়াও। গদা যুদ্ধের নিয়ম হলো কেউ কারোকে কোমরের নিচে আঘাত বা আক্রমণ করবে না। এবার একজন আরেকজনকে গদা দিয়ে আক্রমণ করবে, অন্যজন গদা দিয়ে সেই আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করবে। তবে প্রশিক্ষণ শুরু হওয়ার আগে আমি দুজনকেই একটা কথা পরিষ্কার করে বলে দিই, এটা কিন্তু অনুশীলনের জায়গা, যুদ্ধক্ষেত্র নয়। এবার অস্ত্র প্রণাম করো। প্রতিপক্ষের প্রতি সৌজন্য জ্ঞাপন। আরম্ভ। আমি শুরুতেই তোমাদের বলেছিলাম এটা অস্ত্র শিক্ষা অনুশীলনের স্থান, কোনো ব্যক্তিগত আক্রোশ প্রদর্শনের জায়গা নয়। আর কতবার তোমাদের সেই কথাটা বলতে হবে? আর দুর্যোধন, আমি যে বললাম গদা যুদ্ধে কোমরের নিচে আঘাত করার নিয়ম নেই, শুনতে পাওনি? আর ভীম, অন্যের ক্রোধকে প্ররোচিত করাও কিন্তু কম অন্যায় নয়। আমি ক্ষমা চাইছি গুরুদেব। আমি সবাইকে আবারও বলছি, যতদিন এখানে আছো ততদিন ব্যক্তিগত সম্পর্ককে মাথায় রাখবে না। ভুলে যেও না, এটা হস্তিনাপুরের রাজপ্রাসাদ নয়, এটা আমার আশ্রম। এখানে আমার কথাই শেষ কথা। আর এরপরে এরকম কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে আমার কঠোর শাস্তির হাত থেকে কেউই রক্ষা পাবে না। দুর্যোধন, বিশেষ করে তুমি এ কথাটা মনে রেখো, কারণ আজকে অনুশীলন ক্ষেত্রে তুমি যে কাণ্ড করেছো তা শুধু কুৎসিতই নয়, ক্ষমার অযোগ্য বটে। তাই শাস্তি স্বরূপ আজ তোমার আর ভীমের অস্ত্রশিক্ষা বন্ধ। সূর্যাস্তের আগে পর্যন্ত ভীম মাঠের শেষ প্রান্তে গিয়ে চুপ করে বসে থাকবে। আর দুর্যোধন, যেহেতু তোমার অন্যায়ের মাত্রাটা বেশি, তাই তুমি সূর্যাস্তের আগে পর্যন্ত আমার ঘরের পেছনের সমস্ত আগাছা পরিষ্কার করবে। এবার পরের দুজন এসো। গদা দুটো হাতে নাও। এবার অর্জুন গদা তুলে আক্রমণ করো, আর তুমি গদা তুলে সেই আক্রমণ প্রতিরোধ করো।
হস্তিনাপুরের ভাবি মহারাজ, দুর্যোধন এখন আগাছা পরিষ্কার করবে। আগাছা! হ্যাঁ। এক সামান্য ব্রাহ্মণের স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এসব হয়েছে পিতামহের জন্য। দরিদ্র না খেতে পাওয়া রাস্তার মানুষকে মাথায় চড়ালে এই হয়। তার উপর ওই 5 ভাই উদ্বাস্তুর মতো এসে রাজপ্রাসাদ দখল করতে চাইছে। প্রত্যেকটা মানুষ পক্ষপাত দুষ্ট। একজন মানুষও নেই যে আমার পাশে দাঁড়াবে। কর্ণ! এভাবেই দ্রোণাচার্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ধীরে ধীরে কৌরব পাণ্ডবদের গড়ে তুলছিল তার নিজস্ব নিয়মে। কিন্তু তার শিষ্যদের মধ্যে যে এক অস্বাস্থ্যকর প্রতিযোগিতার চোরা স্রোত বইছিল, দ্রোণাচার্যও সেদিন বুঝতে পেরেছিলেন। তিনিও তার মতো করে যথাসাধ্য চেষ্টা করেছিলেন কৌরব পাণ্ডবদের মধ্যে ভ্রাতৃত্বে বোধ জাগ্রত করবার। কিন্তু হায়, সব চেষ্টা যে সব সময় সফল হয় না। তার গুরুকুলের বাইরেও যে ছিল এক বিশাল জগৎ, সেই জগতের উপর যে দ্রোণাচার্যেরও নিয়ন্ত্রণ ছিল না। এত বড় হস্তিনাপুর, এত বড় রাজ পরিবার, এত রকম মানুষ, তাদের প্রত্যেকের নিজস্ব স্বার্থ, লক্ষ্য, উদ্দেশ্য, ক্রোধ, লোভ, ইন্ধন। আর এমনি এক ভিন্ন ক্রোধ আর লক্ষ্য নিয়ে হস্তিনাপুরে বড় হয়ে উঠছিল আরো একজন বালক, মহারাজ ধৃতরাষ্ট্রের সারথি অধিরথ পুত্র বসু সেন। পৃথিবী যাকে মনে রাখবে কর্ণ নামে। সময়ের প্রয়োজনেই হয়তো প্রগাঢ় হয়ে পড়েছিল কর্ণের সঙ্গে দুর্যোধনের বন্ধুত্ব। আবার সময়ের নিয়মেই হয়তো তাদের দুজনেরই শত্রুপক্ষ হয়ে উঠেছিল অভিন্ন ওই পাণ্ডব ভাইয়েরা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.